সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিয়ে তেল আবিবে আতঙ্ক। ইসরায়েলে হামাসের রকেট হামলা, বিপাকে নেতানিয়াহু। গাজায় জীবন সংখ্যায় ইসরায়েলি বন্দীরা। রাফার চারপাশে চেকপোস্ট বসাচ্ছে ইসরায়েল। ইসরায়েলকে জার্মানি সামরিক সহায়তায় জাতিসংঘ আদালতের সায়। ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তরে হামলার দাবি রাশিয়ার। জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত। এবং এই মাসেই জেল থেকে বের হবেন ইমরান খান, যা জানালো পিটিআই। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। আইসিসিকে নিয়ে তেল আবিবে আতঙ্ক। কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ইসরায়েল আন্তর্জাতিক নীতি উপেক্ষা করে গাজায় 6 মাসের বেশি সময় ধরে নিরীহ মানুষকে হত্যা করছে। তারা মানুষকে হত্যা করে গণকবর দিয়েছে। সেসব গণকবর থেকে উদ্ধার করা হচ্ছে মৃতদের দেহাবশেষ। এ নিয়ে ক্ষিপ্ত দুনিয়ার অনেক দেশ। ইসরায়েলের সেনাবাহিনী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালত সম্ভাব্য যে পদক্ষেপে নিতে যাচ্ছে সে সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দিয়েছেন নেতানিয়াহু। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসিসি কি পদক্ষেপ নেয় সে বিষয়ে তারাও নজর রাখছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, 2002 সালে প্রতিষ্ঠিত হয় আইসিসি। এর উদ্দেশ্য হলো বিশ্বের যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, আগ্রাসন চালানোর মতন নৃশংসতম কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার সম্মুখীন করা। যে রোম সনদের ভিত্তিতে আইসিসি প্রতিষ্ঠিত হয় তা গ্রহণ করা হয় 1998 সালে। 60টি দেশের সমর্থনের পর 2002 সালে 1 জুলাই থেকে কাজ শুরু করে আন্তর্জাতিক এ আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিসিকে অনুমোদন দিলেও এই আদালত মূলত স্বাধীন। নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় আইসিসি সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে সদস্য দেশগুলোর উপর নির্ভর করে থাকে। এমন ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটি একটি বড় বাধা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক্সে এক পোস্টে লিখেছেন, ইসরায়েল তার আত্মনিয়ন্ত্রণের সহজাত অধিকার ক্ষুণ্ণ করে আইসিসির এমন কোনো চেষ্টা মেনে নেবে না। যদিও আইসিসির নির্দেশ ইসরায়েলের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না, তবু এটি এক বিপজ্জনক নজির সৃষ্টি করবে। এরপর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার বলেছে, আদালত ইসরায়েলের জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে এমন সব গুজব সম্পর্কে বিদেশি মিশনগুলোতে অবগত করেছে তারা। তবে এই গুজবের সূত্র সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। এপির এক ইমেল বার্তায় এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আদালতের প্রসিকিউশন দপ্তর। ইসরায়েলে হামাসের রকেট হামলা। ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হামাস। লেবানন থেকে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাসের লেবানন শাখা জানিয়েছে, কিরিয়াত সমনা এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। বলা হয়েছে, লেবানন থেকে 20টি রকেট নিক্ষেপ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, হামাসের ছোড় অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে। কিছু রকেট খোলা জায়গায় পড়েছে। তাছাড়া পাল্টা হামলা চালানো হচ্ছে বলেও জানায় ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গাজা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রায় প্রতিটি ভবন, স্কুল, মসজিদ, হাসপাতাল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে 3.5 কোটি টনের বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। 1-2 বছর এসব ধ্বংসস্তূপ পরিষ্কার করা সম্ভব নয়। আর জাতিসংঘের মাইন অ্যাকশন এজেন্সি বলেছে, এসব ধ্বংসস্তূপ সরিয়ে নিতে 1 দশকের বেশি সময় লেগে যেতে পারে। গাজা এখনো যুদ্ধবিরতি নিয়ে সব প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। হামাস বা ইসরায়েলি বাহিনী এই বিষয়ে একমত হতে না পারায় যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যুদ্ধ শেষ হলে এসব ধ্বংসস্তূপ সরিয়ে লাখ লাখ ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয়ের ব্যবস্থা করাটাই হয়ে উঠবে একটি বড় চ্যালেঞ্জ। কারণ এরই মধ্যে সেখানে 3,70,00,000 টন ধ্বংসস্তূপ জমা হয়েছে। গাজায় জীবন সংখ্যায় ইসরায়েলি বন্দীরা। গাজায় ইসরায়েলি বন্দীদের জীবনের কোনো মূল্যই দিতে চাইছে না নেতানিয়াহু প্রশাসন। বরং গাজায় থাকা প্রতিটি প্রাণ নিশ্চিহ্ন করা হলেও স্বাধীনকামী যোদ্ধাদের নির্মূল করাটা এখন প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে হুমকিতে পড়েছে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির ভবিষ্যৎ। সেই সঙ্গে হুমকিতে রয়েছে নেতানিয়াহু সরকারও। বলা হচ্ছে, যে কোনো মুহূর্তে ইসরায়েল সরকার ভেঙে চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে তেল আবিব। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির সম্ভাবনার মধ্যেই মিশর সীমান্তবর্তী দক্ষিণ গাজার রাফা শহরে স্থল
অভিযান চালানোর ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল সরকারের নেতা জানান, প্রতিরক্ষা বাহিনী রাফাতে প্রবেশ করবে এবং সেখানে থাকা হামাসের প্রতিটি ব্যাটালিয়নকে ধ্বংস করবে। এতে বন্দি বিনিময় চুক্তি সফলতা বা ব্যর্থতা কোনো প্রভাব ফেলবে না। এর আগে তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়, হামাসের সবশেষ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হলে ইসরায়েলি বাহিনী রাফাতে প্রবেশ করবে না। এই চুক্তির আওতায় 40 দিনের যুদ্ধবিরতির পাশাপাশি 20 থেকে 23 জন ইসরায়েলি বন্দী মুক্তির বিনিময়ে অন্তত 1000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমনটা জানা যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সরকারের অংশীদার রাজনৈতিক দলগুলো নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাচ্ছি হানিগোবিকে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করে এবং সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনা পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির জানান, তিনি নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ না করতে এবং হামাসের সঙ্গে বিপজ্জনক চুক্তিতে সম্মত না হতে সতর্ক করেছেন এবং সরকার ভেঙে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। এই সময় নেতানিয়াহু রাফাতে স্থল অভিযান পরিচালনা করবে বলে কথা দিয়েছেন বলেও জানান উগ্র ডানপন্থী এ মন্ত্রী। অন্যদিকে ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোরিচে হুমকি দিয়েছেন, যদি রাফাতে হামলা চালানো না হয় এবং যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় তাহলে সরকার ভেঙে দেওয়া হবে। গেল শনিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে জানায়, হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে আনতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এরপরই চুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়, তবে ইসরায়েল উগ্র ডানপন্থী মন্ত্রীদের বিরোধিতায় এই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। রাফার চারপাশে চেকপোস্ট বসাচ্ছে ইসরায়েল। দক্ষিণ গাজা সীমান্ত সহ রাফার চারপাশে চেকপোস্ট বসানোর পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির সামরিক পরিকল্পনার বিষয়ে অভিজ্ঞ এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, ইসরায়েল রাফার চারপাশে অত্যাধুনিক চেকপয়েন্ট স্থাপনের পরিকল্পনা করছে। এর মধ্য দিয়ে তারা এমন ব্যবস্থা করতে চাচ্ছে যেন রাফা অভিযান শুরু হলে সেখান দিয়ে কেবল কিছু নারী ও শিশু অন্যত্র চলে যাওয়ার সুযোগ থাকে, কিন্তু সামরিক বয়সের কোনো পুরুষ সেখান দিয়ে অন্যত্র যাওয়ার সুযোগ থাকবে না। সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে রাফায় 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। এরপরও সেখানে আক্রমণের জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে। ইসরায়েলকে জার্মানি সামরিক সহায়তায় জাতিসংঘ আদালতের সায়। জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজে মঙ্গলবার প্রাথমিক এক রায়ে ইসরায়েলকে দেওয়া জার্মানির সামরিক সহায়তার পথে বাধা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। নিকারাগুয়া অভিযোগ করেছিল, জার্মানি ইসরায়েলকে অস্ত্র দেওয়া গণহত্যাকে সমর্থন করা। নিকারাগুয়া বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন চলতে দিয়ে 1948 সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে জার্মানি। এই মাসে আইসিজিতে শুনানি শুরু হওয়া নিকারাগুয়ার মামলাটি পুরোপুরি খারিজ করে দেওয়ার অনুরোধ করেছিল জার্মানি, কিন্তু আইসিজে বলছে মামলাটি শেষ হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। অভিবাসনের কারণে ফিলিস্তিনিদের সঙ্গে নিকারাগুয়ার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। জার্মানি পররাষ্ট্র মন্ত্রণালয় আইসিজের প্রাথমিক রায়কে স্বাগত জানিয়ে বলেছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, জার্মানি মধ্যপ্রাচ্য সংঘাতের কোনো পক্ষ নয়, একেবারে বিপরীত। আমরা দ্বিরাষ্ট্র সমাধানের জন্য দিনরাত কাজ করছি। আমরা ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দেওয়া সবচেয়ে বড় দাতা। সুইডেন স্টকহোমের আন্তর্জাতিক শান্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির হিসাব বলছে, 2019 থেকে 23 সালের মধ্যে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করা দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে জার্মানি। তবে 7 অক্টোবর হামাস ইসরায়েলের সন্ত্রাসী হামলা চালানোর পর জার্মানি ইসরায়েলে রপ্তানি করা অস্ত্রের 98% ভেস্ট, হেলমেট ও দূরবীনের মতো সাধারণ উপকরণ বলে আইসিজে শুনানিতে জানান জার্মানির প্রতিনিধি ক্রিস্টিয়ান টামস। এছাড়া গত নভেম্বর থেকে ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে বলেও আইসিজিকে জানিয়েছে জার্মানি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলে হামলা এখন পর্যন্ত 34,500-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া গাজার প্রায় 80% বাসিন্দাকে ঘর ছেড়ে পালাতে হয়েছে। হাজার হাজার মানুষ ও দুর্ভিক্ষের আশঙ্কায় আছেন। ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় সদর দপ্তরে হামলার দাবি রাশিয়ার। ইউক্রেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় গ্রুপিংয়ের কমান্ড সদর দপ্তরে হামলা চালিয়েছে রুশ সামরিক বাহিনী। বুধবার 1 মে এমন দাবি করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। হামলার সময় ক্ষেপণাস্ত্র গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। প্রতিবেদনে বলা হয়, রুশ মন্ত্রণালয়ের এমন দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ইউক্রেন যুদ্ধে সম্প্রতি কৌশলগত লাভের একটি সিরিজ জয় করেছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলে কয়েকটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে দেশটি। গ্রীষ্মকালীন আক্রমণে রুশ সেনার আরো অগ্রগতি করবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই যুদ্ধের জন্য অতিরিক্ত 1 লাখ সেনা জড়ো করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে রাশিয়া।
জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত। ইসরায়েল দখলকৃত জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে দেশটির এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই কথিত হামলাকারী। মঙ্গলবার দেশটির ওল্ড সিটিতে হয় এই ঘটনা। হামলাকারী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিলেন বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্ত। ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। মৃত্যু হয় 34 বছর বয়সী তুর্কি নাগরিকের। ফিলিস্তিনিদের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝে মাঝে পুলিশের সাথে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে। এরপর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। যুদ্ধে এখন পর্যন্ত 34,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এই মাসে জেল থেকে বের হবেন ইমরান খান, যা জানালো পিটিআই। পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান মঙ্গলবার দাবি করেছেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এই মাসে জেল থেকে বেরিয়ে আসবেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি খুবই গুরুত্বপূর্ণ। ঈদের আগে তাকে মুক্ত করার চেষ্টা ছিল তাদের। তিনি বলেন, আদিয়ালা কারাগারে দীর্ঘ 14 ঘন্টা শুনানি চলছে। পিটিআই প্রতিষ্ঠাতা মে মাসে জেল থেকে মুক্তি পাবেন এবং জনসম্মুখে আসবেন। গওহর স্পষ্ট করেছেন যে তাদের কারো সাথে কোনো ব্যাকডোর যোগাযোগ ছিল না। যদি থাকে তবে সবাইকে জানানো হবে। তিনি আরো বলেন, আমরা মাওলানা ফজলুর রহমানের সাথে প্রতিবাদের বিষয়ে আলোচনা করছি। আশা করছি আমরা এবং মাওলানা একসাথে জোট করব। এমন সিদ্ধান্তের খুব কাছাকাছি আছি আমরা। তবে তারা এমকিউএমপি, পিএমএলএন এবং পিপিপি ছাড়া সবার সাথে আলোচনা করবেন। গওহর বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের জন্য শের আফজাল মারওয়াতের নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তাদের সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পিটিআই চেয়ারম্যান বলেন, আমাদের ফোকাল পার্সন জেলা প্রশাসনের সিনিয়র আইনজীবী ইন্তেজার পাঞ্জুথাকে আজও কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, মাত্র 5 জন আইনজীবীকে পিটিআই প্রতিষ্ঠাতার সাথে দেখা করতে দেওয়া হয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।